দেখো তোমাদের যে নোটসটা দিয়েছিলাম সকালবেলায়, যে চার্জার, চার্জার অ্যাকচুয়ালি জিনিসটা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? স্যার। আচ্ছা, তো হ্যাঁ দেখো হ্যাঁ স্যার। চার্জার, হ্যাঁ, চার্জার ইজ দ্য প্রজেকশন given outside to the wall to protect doors and windows from the rain. They are usually made with RCC. In low cost house, stone slabs are provided as charger. The projection of charger varies from 600 millimeter to 800 millimeter. Sometimes drops are also provided to charger to improve aesthetic look and also to get additional projection from sun and rain. এই যে চার্জার ছবিটা দেখে নাও, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। চার্জার সবাই দেখেছো তো? স্যার এই যে চার্জার, এটাকে চার্জার বলা হয়। স্যার ওই জানলার উপরে অংশটাকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জানলা পড়ে। মাঞ্জুর ঘুম ভেঙেছে? হ্যাঁ স্যার 8টার সময় একটু ঘুম পড়েছি স্যার, আজকে একটু ম্যানেজ করেছি। আচ্ছা, তোমাদের কালকে দেখো গ্রুপে পাঠালাম যে যে বিশ্বের 1 নম্বর বড়লোক যে বেজস, এই যে সে কটার সময় উঠে? হ্যাঁ অ্যামাজনের জোসেফ বট হুম, 6টা 45। জেফ বেজস 6টা 45-এ ঘুম থেকে ওঠে। এটা মিথ্যা বলছি না আমি, তুমি হ্যাঁ, দেখে নিও গুগলে। হ্যাঁ। তার কি টাকার অভাব আছে? না না ঠিকই আছে ওটা। হুম, না 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 তার তো টাকার অভাব নেই, না তো ওই স্যার। জন্য তো তার কথাটা উদাহরণ দিলাম, যে তার যখন অভাব নেই, সে যখন 6টা 45-এ উঠে, তো নিশ্চয়ই কোনো অন্য কোনো দিক আছে। মানে মানুষ টাকার জন্য উঠে, তোমার মানে হয়তো তোমাদের কারোরই টাকার অভাব নেই, ঠিক আছে, মানে আমি সেই দিকটা যাচ্ছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, ওনারও তো নেই, উনি তো তাড়াতাড়ি উঠছেন, মানে হেলথের নিশ্চয়ই একটা ব্যাপার আছে। তা আমাদের সেকেন্ড ইয়ারের ছেলেরা যখন জিজ্ঞাসা করলাম যে, ওরা বললো স্যার সকালে ক্লাস নিতে। সেকেন্ড ইয়ারের ক্লাসটা তোমাদের শেষ হয়ে গেল, সেকেন্ড ইয়ারের ক্লাসটা শেষ হয়ে গেল, শেষ এখনই হলো, তারপর তোমাদের শ্যুটটা শুরু করলাম। সেকেন্ড ইয়ারের ক্লাসটা 8টা থেকে সকালে শুরু হচ্ছে। হ্যাঁ, তো ওদের হচ্ছে গিয়ে অনেকে কাজ করে, তো ওরাকে জিজ্ঞাসা করলাম যে তোমরা দিনে দিনে ক্লাস করতে ওদের প্রবলেম হচ্ছে অনেকে, মানে সবাইকে একসঙ্গে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কেউ ব্যবসা করে, কেউ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ওই ধরো মাঠে কাজ করতে যায়, তো অনেকে হচ্ছে কাজ করে বেড়ায়। তো সেই জন্য বলে স্যার স্যার রাত্রে ক্লাস নিতে বা সকালে। এবার রাত্রে নিলে কি হবে, রাত্রে নিলে হচ্ছে গিয়ে ওদের ধরো এনার্জি থাকে না অনেকে সারাদিন কাজ বাজ করার পর, তারপর মোবাইলের ইন্টারনেট ডিস্টার্ব করে রাত্রে বেলায়, কারণ রাত্রের ওই সময়টা হচ্ছে গিয়ে সবাই মোবাইল চালায়। হ্যাঁ, বাড়ির ছোট থেকে বড় সবাই মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করে। ওই জন্য ওই জন্য সবাই বললো যে সকালবেলা কাজটা নিতে। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম 8টা থেকে প্রবলেম হয় না তো? তো ওরা বলছে স্যার আমরা 5টা 5:30টার সময় উঠে যাই। তখন আমারই শুনতে খারাপ লাগছে যে আমি হচ্ছে গিয়ে 6টার পরে উঠি ঘুম থেকে। তো যাই হোক, তো তোমরা হচ্ছে গিয়ে ওই ওই কথাটা মাথায় ভাববে, একটু তাড়াতাড়ি আর্লি মর্নিং চেষ্টা করবে ওঠার। তোমাদের অন্য কোনো কাজ থাকে, অন্য কোনো কাজ থাকলে প্রবলেম হলে বলো যে না স্যার আমার এই সময়টা হবে না ক্লাস, আমার এই কাজ আছে বা আমি এই কাজ করতে যাই, সেটা আলাদা বিষয়। কিন্তু ঘুমাচ্ছি বলে ক্লাস হবে না, এটা কিন্তু ভুল কথা, এটা কিন্তু করবে না। বোঝা গেল? এই শুনতে পাচ্ছ তোমাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার হুম, পাচ্ছি। বোঝা গেল কি বললাম? আচ্ছা, তাহলে দেখো চার্জার কোন জিনিসটা বোঝা যাচ্ছে, যে অ্যাকচুয়ালি আমরা জানালা এবং দরজার উপরে বাইরের দিকে যে প্রজেকশনটা বার করে রাখি, কেন বার করে রাখি? সূর্যের ইয়ে বলো, মানে সূর্যের সানলাইট বলো, হিট বলো, কিংবা হচ্ছে কি তোমার বৃষ্টির বৃষ্টির ইয়ে বলো, হুম, এভরিথিং থেকে আমাদেরকে হচ্ছে গিয়ে ওই জানালার পোর্শনটা বা দরজার পোর্শনটা হচ্ছে গিয়ে রক্ষা করার জন্য কিন্তু আমরা অ্যাজ এ চার্জারটাকে ব্যবহার করে থাকি। চার্জার, এই যে নোটসটা বলতে গেলে এই যে ডেফিনেশনটা, এটাও কিন্তু মাথায় রাখবে। চার্জার ইজ দ্য প্রজেকশন গিভেন আউটসাইড টু দ্য ওয়াল টু প্রোটেক্ট ডোরস অ্যান্ড উইন্ডোজ ফ্রম দ্য রেন। দে আর ইউজুয়ালি মেড উইথ আরসিসি। ইন লো কস্ট হাউস স্টোন স্ল্যাবস আর প্রোভাইডেড অ্যাজ চার্জার। মানে বলা হচ্ছে কি, দেখো বলা হচ্ছে কি, আমরা বাইরের দিকে যে প্রজেকশনটা বার করে রাখি,
সেই মানে দরজা এবং জানালাটাকে রক্ষা করার জন্য অ্যাকচুয়ালি বৃষ্টি থেকে এবং তার সঙ্গে সঙ্গে সূর্যের মানে যে বলো সূর্যের তাপমাত্রা বলো, সূর্যের হচ্ছে গিয়ে লাইট বলো, সেখান থেকে আমরা দরজা এবং জানলাকে রক্ষা করার জন্য কিন্তু চার্জারটাকে ইউজ করে থাকি। নর্মালি আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রে আরসিসি চার্জার ইউজ করি। আরসিসি মানে রেনফোর্স সিমেন্ট কংক্রিটের চার্জার ইউজ করি। কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু কোনো একটা স্টোনের স্ল্যাব ইউজ করে থাকি, যেগুলো লো কস্ট বিল্ডিং, সেই ক্ষেত্রে ইউজ করে থাকি। আচ্ছা, এবার চার্জার সাইজটা কত হয়? 600 থেকে 800 এটা হচ্ছে গিয়ে চওড়ায়। হ্যাঁ, মাথায় রাখবে যে যে চওড়াটা হয় চার্জার, সেটা হচ্ছে গিয়ে 600 থেকে 800 মানে মেনলি আমরা যখন দরজা এবং জানলা পড়বো, এটা মুখস্থ করার কোনো বিষয় না। এটা আমরা যখন দরজা এবং জানলা পড়বো, এর পরবর্তীতে পড়বো, তখন জাস্ট মাথায় রাখবে যে মিনিমাম যাতে দরজা এবং জানলা থেকে একটু সাইজে বড় হয়। তোমার যে দরজা বা জানলা আছে, তার যে চার্জারটা করছো তুমি, সেটা যাতে তার একটু দরজা এবং জানলা থেকে একটু বড় হয়, তাহলেই হবে। ঠিক আছে, এবার দরজা জানলার সাইজটা আমরা যখন ডিটেলসে দেখবো, তখন এটা মনে থেকে যাবে বা অভ্যস্ত হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নাও চার্জার ছবিটা। এই যে চার্জার, এটা যেটা বলছিলাম, চার্জার আর প্রোভাইডেড টু এক্সটার্নাল ওয়াল ওপেনিং টু গেট প্রোটেকশন স্যার ফ্রম রেন, স্নো। হ্যাঁ বলো। বলছি স্যার, ওই যে চার্জার যেটা বলতেন সেটা স্যার ওপরে থাকে, আবার যেটা নিচেও থাকে সেটাকেও বলা হয় তো? মানে নিচে বলতে জানলার পারবো? উপর নিচে দুটো থাকে না? উপরটা উপরটা। আর নিচেরটা স্যার ওটা আলাদা? জানলা হ্যাঁ, ওটাকে সি। হ্যাঁ হ্যাঁ, ওটা চার্জার মাঠের না। জন্য মানে জানলা উপরটা, উপর সাইড। ঠিক আছে, উপরটাকে বলা হয়, নিচেরটা চার্জার না। নিচেরটা মানুষ তার শৌখিনতার জন্য, আর্কিটেকচারাল গ্রাফিক্সের জন্য এটা করা হয়। হুম ঠিক আছে, স্যার। উপরেরটা হচ্ছে কি না, মানে উপরেরটা হচ্ছে বেশ কি বেশ। তোমার অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে করতেই হবে। দেখবে নিচেরটা সব জায়গায় থাকে না, থাকে কি? না স্যার, থাকে না, ওপরটাই থাকে। হ্যাঁ, কিন্তু উপরটা মাস্ট, উপরটা করতেই হবে, নাহলে কিন্তু বৃষ্টির জল ঢুকবে, বরফ ঢুকতে পারে, বা যেখানে বরফ পড়ে। হ্যাঁ, তারপর হচ্ছে কি যে হ্যাঁ তাপমাত্রা হিটটা ঢুকবে ডাইরেক্টলি, চোখে ছটা পড়বে। হুম, এই হ্যাঁ, হচ্ছে বিষয়। সেগুলো স্যার তো কভার। দেখো, চার্জার আর প্রোভাইডেড অন এক্সটার্নাল ওয়াল ওপেনিং টু গেট protection from rain, snow and heat. Their weather sheet, their thickness tapers from 100 to 75 যে মোটাটা হয় সেটা, হ্যাঁ, 75 থেকে 100 এর মধ্যেই হয়। তো এই তোমার সাইজটা এখন মনে রাখার দরকার নেই। আর হচ্ছে গিয়ে, কারণ সাইজটা আমরা দেখবো যখন দরজা এবং জানলা পড়বো, তখন দরজা এবং জানলা থেকে একটু সাইজে বড় করলেই হয়ে যাবে। কতটা সাইজ এবং সেটা কিভাবে ভ্যারি করব, সেগুলো দরজা জানলার সময় আমরা পড়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, তো চার্জারটাকে আমরা অ্যাজ এ ওয়াটারপ্রুফ হিসেবে ইউজ করে থাকি। কীভাবে ইউজ করব? আমরা যদি প্লাস্টার ইউজ করি, হ্যাঁ, থিক সিমেন্টের যে স্লারি, সেটাকে ইউজ করি, তো সেক্ষেত্রে বিল্ডিংটারও প্রোটেকশন হবে, সঙ্গে সঙ্গে চার্জারটার হবে। দেখো, তার সঙ্গে কি করতে হবে? ক্লিন দ্য টপ অফ দ্য চার্জার অ্যান্ড চিজেল এক্সট্রা মর্টার ইফ এনি। মানে উপরে চার্জার যে পোর্শনটা, সেটা অলওয়েজ কিছুদিন পর পর আমাদেরকে মানে করতে হয়, ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যদি সেখানে মর্টারের প্রয়োজন হয়, সেখানে মর্টার অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে দেখো, অ্যাপ্লাই এ থিক সিমেন্ট স্লারি ওভার দ্য টপ অফ দ্য চার্জার। চার্জার তৈরি হওয়ার পর কিন্তু আমরা একটা কি দিই? একটা হচ্ছে গিয়ে সিমেন্টের পুরো মানে একটা লেয়ার দিতে পারি বলতে পারো। হ্যাঁ, বাংলা ভাষায় বলতে পারো যে একটা লেয়ার ইউজ করি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো আমার? আচ্ছা, তো আমরা যে সিমেন্টের কোটিংটা ইউজ করবো, সেটা কত ইউজ করবো? 1:1.5:3। তারপরে দেখো, মেক রাউন্ডিং at the junction of charger and wall of the building। ঠিক আছে, আমরা যে জাংশনটা করছি চার্জার, সেটা হচ্ছে গিয়ে অনেক সময় রাউন্ড করে থাকি, সেটা ডিপেন্ড করবে বিল্ডিংয়ের উপর এবং আমাদের যে ডোর বা উইন্ডোটা আছে তার উপর। আচ্ছা, কিওর দিস কোড ফর 7 days। আমরা যেটা কিউরিং করব ওয়াটার প্রুফিংয়ের জন্য, সেটাকে 7 দিনের জন্য রাখতে হবে। তারপর হচ্ছে গিয়ে দেখো, অ্যাপ্লাই এ ফিনিশিং কোড উইথ সেম 1:4 আমরা হচ্ছে গিয়ে যে ওয়াটার প্রুফিং কম্পাউন্ডটা ইউজ করবো। আমরা যে দেখবে বিভিন্ন ধরনের অ্যাড দেখায় কেমিক্যালের, ডক্টর ফিক্সিট হাবিজাবি, তো সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে কিওর দ্য ওয়াটার প্রুফিং অ্যাটলিস্ট 7 days। এবং আমরা যদি ওয়াটার প্রুফিং এলিমেন্টটা ব্যবহার করে থাকি, তাহলে সেটাকেও কিন্তু 7 দিনের জন্য ছেড়ে দিতে হবে। এই যে চার্জার ছবি, তার সঙ্গে আরেকটা ছবি দিয়েছিলাম, এই যে চার্জার ছবি। ঠিক আছে, চার্জার ছবিটা দেখলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোনটাকে চার্জার বলা হয়।
ঠিক আছে, এবার আমরা চলো পিডিএফ এ চলে যাই। পিডিএফটা তোমাদের হচ্ছে গিয়ে লিনটেলটা সম্ভবত সম্পূর্ণটা হয়ে গেছিল কি? হুম। হ্যাঁ স্যার, লিনটেনটা স্যার ক্লাস নিয়েছিলেন স্যার প্রথমটা লিনটেন গুলো প্রথম চ্যাপ্টারটা প্রথম ক্লাসটা দিয়েছিলেন, ভাগগুলো স্যার পরে দিয়েছিলেন লিনটেন। আচ্ছা, এই দুটো হয়নি। লিনটেলের এটা হয়ে গেছিল, টিম্বার লিনটেল এগুলো হয়ে গেছিল। আচ্ছা, আর্টস হয়েছিল, আর্টস? না স্যার, আর্টস হয়নি, আর্টস হয়নি। আচ্ছা, একটু হোল্ড। আচ্ছা, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। আচ্ছা, চার্জার তো না তোমাদের হচ্ছে কি আর্টসের, আর্টসের ডিটেলসটা দিয়ে দিই। আর্টসের একটা ইমেজ দিয়ে দিই যেখানে পুরো ডিটেলস আছে। অনলি রাজেশ আছো? রাজেশ, রাজেশ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওসব কোথায় বেরিয়ে গেল কেন? যাই না। আচ্ছা, এইখানে দেখো একটা আর্টসের ছবি দেওয়া আছে। আর্টসের এই যে ভিতরের যে পার্টটা, কালারটা চেঞ্জ করি।
দেখো এই যে ভিতরের যে পার্টটা, ঠিক আছে, ভিতরের যে লেয়ারটা, সেটাকে বলা হবে ইন্টারডোজ। মাথায় রাখবে, সেটাকে বলা হয় ইন্টারডোজ। ঠিক আছে, ইনার পার্ট অফ এ আর্ট, সেটা হচ্ছে কি বলা হয় ইন্টারডোজ। আর এক্সট্রাডোজ কোনটাকে বলা হবে, এই যে বাইরের যে পোর্শনটা, বাইরের যে পোর্শনটা, এইটাকে বলা হবে এক্সট্রাডোজ। ভেতরেরটাকে মাথায় থাকবে, মাথায় রাখবে ইন্টারডোজ বলা হয়, বাইরেরটাকে বলা হয় এক্সট্রাডোজ। ইন্টারডোজ হচ্ছে ভিতরেরটা, বাইরেরটা এক্সট্রাডোজ। আচ্ছা, এইবার দেখো আমাদের এই যে পয়েন্টটা, এটা হচ্ছে কি স্প্যান, এটাকে বলা হয় স্প্যান। আমরা পরের ছবিটা দেখব, তো মাথায় রাখবে এটাকে বলা হয় স্প্যান। মানে এই যে এখান থেকে এখানটা, মানে যতটা দূরত্বে আমরা হচ্ছে গিয়ে এটাকে ইউজ করছি আর্চটাকে, তার যে ইন্টারনাল যে ডিস্টেন্সটা, সেটাকে বলা হয় স্প্যান। আর এই যে পয়েন্টটা, স্প্যানের যে মিডিল পয়েন্টটা, সেটাকে বলা হবে সেন্টার, এটাকে বলা হয় সেন্টার পয়েন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে মাথায় রাখবে কি স্টোন। কি স্টোন কোনটা? কি স্টোন হচ্ছে গিয়ে এই আমাদের দেখবে এই যে মিডিল বরাবর যে পয়েন্টটা, যে জাংশনটা, এই সেন্টারের ঠিক উপরের পয়েন্টটা যেটা, সেই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের যে উঁচু একটু যে হাইট ওয়াইজ একটা যে টপমোস্ট পোর্শন থাকে বলি অ্যাকচুয়ালি কি স্টোন। ঠিক আছে, আর এই যে অংশটা, এই যে অংশটা বলতে গেলে কি স্টোন, আর এই যে অ্যাবাটমেন্টের ঠিক মিডিল বরাবর যে এটা জায়গাটা, সেটাকে বলা হয় ভোসিওরিস। ঠিক আছে, আর ক্রাউন কোনটাকে বলা হয়, সব থেকে উঁচু যে পয়েন্টটা, সব থেকে উঁচু যে পয়েন্টটা, সেটাকে বলা হয় ক্রাউন। আর হাঞ্চ কোনটা? হাঞ্চ হচ্ছে গিয়ে এই যে যেখানে রেজিস্ট করছে এটা, মানে আর্চটা যেখানে দাঁড়িয়ে আছে, তার ঠিক উপরের পোর্শনটা, মানে এই যে এই অংশটাকে বলা হয় অ্যাকচুয়ালি হাঞ্চ। ঠিক আছে, এই পোর্শনটা বোঝা গেছে ছবিটা? তাহলে পরের ছবি চলে যাব। তো তোমরা এসছো? বেরিয়ে গেছিলে কে কে? কে কে আছো এখন? আমি এসেছি রাকেশ, মৈনাক, মঞ্জু, তিনজন আছি। আচ্ছা, তিনজনে আছো। এই বেরিয়ে গেছিলে যে এখনই? ও স্যার ফোনে ডিস্টার্ব করছে স্যার, এই বারবার যাচ্ছে আসছে নেটওয়ার্কে। আচ্ছা, তাহলে দেখো যেটা বলছিলাম যে স্প্যান কোনটাকে বলা হচ্ছে, স্প্যান বলা হচ্ছে আমার এই যে ইন্টারনাল যে ডিস্টেন্সটা, সেটাকে বলা হয় স্প্যান। স্প্যানটা এখানে, স্প্যানটা দেখো এখানে দু রকম ভাবে দেওয়া আছে। একটা হচ্ছে গিয়ে হয় আমাদের যে অ্যাবাটমেন্টটা ইউজ করেছি, তার যে সেন্টার পয়েন্ট টু সেন্টার পয়েন্ট, ঠিক আছে, এই সেন্টার পয়েন্ট থেকে সেন্টার পয়েন্ট, এটা একটা স্প্যান বলা হয়, এটাকে স্প্যান বলা হয়, দুটোকে স্প্যান বলা হয়। স্প্যান বলতে গেলে আমাদের যে ইন্টারমিডিয়েট সাপোর্টের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে বলা হয় স্প্যান। আচ্ছা, ইন্টারডোজ তো বললাম ভিতরের যে অংশটা, এক্সট্রা ডোজ হচ্ছে কি বাইরের অংশটা। আর মাথায় রাখবে যে ইন্টারডোজ, এক্সট্রা ডোজ, এই যে থিকনেসটা, এটাকে বলা হয় ডেপথ, গভীরতা। ডোজ আর এক্সট্রা মানে বাইরের পোর্শন থেকে ভিতরের পোর্শন, মানে কতটা চওড়া, সেটাকে অ্যাকচুয়ালি ডেপথ বলা হয়। আচ্ছা, ক্রাউন যেটা বললাম যে সব থেকে উঁচু যে পয়েন্টটা, সেটাকে ক্রাউন বলা হয়। এটাকে অ্যাকচুয়ালি কি স্টোন থাকে এই জায়গাটাই, ঠিক আছে, কি স্টোনের উপরে যে পোর্শনটা, সেটাকে অ্যাকচুয়ালি ক্রাউন ক্রাউন বলা হয়। সোফিট বলা হয় তলাটাকে, তলা বলতে গেলে সিঁড়ির তলাটাকেও সোফিট বলা হয়। আবার এই ইন্টারডোজের যে পোর্শনটা, সেটাকেও সোফিট বলা হয়। মাথায় থাকবে, মাথায় রাখবে। সোফিটটা যদিও এর ক্ষেত্রে আসে না, সোফিটটা স্টিয়ারের ক্ষেত্রে খুব আসে। স্টিয়ারের সিঁড়ির যে তলাকার অংশটা, সেটাকে বলা হয় সোফিট। তো এইখানেও সোফিটটা মনে রাখতে পারো, কিন্তু সোফিটটা স্টিয়ারের ক্ষেত্রে বেশিরভাগ কোশ্চেনে আসে। হুম। আর যেটা হচ্ছে স্প্রিংিং লাইন কোনটা, যেটা ইমাজিনারি লাইন বলেছিলাম, ইমাজিনারি লাইন বলতে যেটা এখানে ধরে নেওয়া হয়, সেন্টার পয়েন্টের যে পয়েন্টটা, সেই সেই বরাবর যদি লাইন তুমি টেনে নাও, তাহলে সেটাকে বলা হবে স্প্রিংিং লাইন। আর স্কিউ ব্যাক কোনটা? স্কিউ ব্যাক হচ্ছে গিয়ে বলতে পারো ঘাড়, অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বলতে পারো ঘাড়, মানে আর্চের যে ঘাড় অংশটা, যেখানে যে অ্যাপার্টমেন্টটা আছে, অ্যাপার্টমেন্টটার যে জায়গাটা রেস্ট করছে, সেই ঘাড়টাকেই বা গর্দন বলতে পারি আমরা, সেটাকে বলা হয় স্কিউ ব্যাক। ঠিক আছে, আর অ্যাবাটমেন্ট কোনটা? অ্যাবাটমেন্ট হচ্ছে গিয়ে ফাইনাল যে সাপোর্টটা। ফাইনাল সাপোর্ট বলতে গেলে একটা আর্চ যেটার উপর দাঁড়িয়ে আছে, যদি মিডিলে কোনো সাপোর্ট থাকে, তখন সেটা নাম হয়ে যাবে পায়ার। যদি কোনো মিডিলে সাপোর্ট থাকে, তখন সেটা নাম হয়ে যাবে কি? পায়ার। মনে থাকবে, মিডিলে কোনো সাপোর্ট থাকলে তার নাম হয়ে যাবে পায়ার্স, আর বাইরের যে অংশগুলো থাকবে, সেই সাপোর্টগুলো থাকবে, সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি অ্যাবাটমেন্ট। বোঝা গেল? স্যার স্যার আচ্ছা, আর একটা ছবি দিলাম যে, হ্যাঁ, এই যে অ্যাবাটমেন্ট, এক্সট্রা ডোজ, ইন্টারডোজ,
সোফিট, বৌসিটস, কিস্টোন। এইটা দেখো, এই ছবিটা দেখো একটু, তাহলে বুঝতে পারবে একটা। এই যে এটা স্যার হচ্ছে কি অ্যাবার্টমেন্ট, হুম, আর এইটা হবে অ্যাবার্টমেন্ট, ঠিক আছে? এই দুটো হচ্ছে কি অ্যাবার্টমেন্ট হবে। আর এটা কি হবে? এটাও পায়ার হবে, এটাও হবে পায়ার। মানে এইগুলো হচ্ছে মধ্যবর্তী সাপোর্ট, এটা হচ্ছে পায়ার, এটা পায়ার। আর এই দুটো হচ্ছে লাস্টের দুটো, মানে এইটা একটা আর এইটা একটা, এই দুটো হচ্ছে কি অ্যাবার্টমেন্ট। ক্লিয়ার? অ্যাবার্টমেন্ট কোনটা, পায়ার কোনটা, বোঝা গেছে তো? হ্যাঁ, মিডিলেরটা পায়া, আর ফার্স্টের থেকে লাস্টের দুটো অ্যাপার্টমেন্ট। ধরে নাও একটা ব্রিজ আছে, হ্যাঁ? এবার ব্রিজটা তো ধরো ছোট না, অনেকটা বড় ব্রিজ। তাহলে কি থাকবে? যেখানে শুরু হচ্ছে, মানে যেখানে মাটির অংশ থেকে যেখানে শুরু হচ্ছে আর কি, সেটা হচ্ছে কি অ্যাবার্টমেন্ট। আর যেখানে ব্রিজটা শেষ অ্যাপার্টমেন্ট। হচ্ছে সেটা হচ্ছে অ্যাবার্টমেন্ট। আর মিডিলে দেখবে গোল গোল বা চড়া চড়া যেগুলো পিলারের মতো থাকে, ওগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় পায়ার। ঠিক আছে? স্যার বলছে স্যার লোড তো স্যার সমান, বলো মৈনাক। বলছে স্যার লোড স্যার সমানই তো পড়ে লোড, লোড, মানে ওই আপনার যেটা পাই যেটা বলছেন না, পায়ার পায়ার। হ্যাঁ পায়াতে তো লোডটা স্যার সমানই পড়ে, মানে এই আপনার অ্যাপার্টমেন্টেও যেমন পড়ে ওই পায়াতেও যেমন পড়ে, তাই বলছি। হ্যাঁ, লোড তো একই হবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। পায়ে না কথাটা, পায়ার, PIER, পায়ার পায়া পায়ার, পায়া হ্যাঁ পায়ার না। ও পায়ার, পায়া ঠিক আছে। পায়া। হুম। আচ্ছা, দেখো যেটা বললাম ভৌসির কোনটা, এই যে অংশটা এটাকে বলা হয় ভৌসির। কিস্টোন কোনটা, সব থেকে উপরের যে পোর্শনটা সেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, সব থেকে বলা হয় উঁচু পোর্শনটাকে কি বলা হয়? ক্রাউন বলা হবে, এই যে ক্রাউন। রাউন্ড, আর আর এই যে নিচে মিডিল কিস্টোন। বরাবর, মানে উপরে উপরের যে মিডিল পোর্শনটা সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কিস্টোন। স্প্যান্ডেল কোনটাকে বলা হয়? স্প্যান্ডেল দুটো আর্চের যে মধ্যবর্তী অংশ, এটা সিঙ্গেল আর্চ থাকলে স্প্যান্ডেল খুঁজে পাবে না। এই যে স্প্যান্ডেলটা যেখানে হাত দিচ্ছি আমি, সেটা কিন্তু স্প্যান্ডেল একটা আর্চ থাকলে খুঁজে পাবে না, ঠিক আছে? এটা হচ্ছে কি দুটো আর্চের যে মধ্যবর্তী অংশ, সেটাকে স্প্যান্ডেল বলা হয়। আর হাঞ্চ কোনটা? হাঞ্চ হচ্ছে গিয়ে আমাদের যে স্কিউ ব্যাকের উপরের যে অংশটা, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি হাঞ্চ। জিনিসটা ক্লিয়ার হচ্ছে তো? এই যে সেন্টার পয়েন্ট, এটাকে স্প্যান বলা হয়। স্প্যান হচ্ছে কি এখান থেকে এটা যে ডিস্টেন্সটা, এখান থেকে এটা যে ডিস্টেন্স, এটাকে স্প্যান বলা হবে। এটা একটা স্প্যান, এটা একটা স্প্যান, মানে এটা একটা স্প্যান হবে, এটা একটা স্প্যান, এটা একটা স্প্যান। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দেখো, হাত কোনটা বললেন? বলো। হাত হাঁচ এই যে এই যে হ্যাঁ, মানে এই যে আমাদের যেটা স্কিউ ব্যাক ছিল, স্কিউ ব্যাকের ঠিক উপরের যে অংশটা, বাইরের অংশটা, হ্যাঁ বাইরের অংশটাকে অ্যাকচুয়ালি হাঁচ বলা হয়। এবার এতে চলো, তাহলে বুঝতে পারবে। ওই পিডিএফটাই চলো, দেখাচ্ছি একটু ডিটেলসটা পড়ে। এই যে এই ছবিটা দেখো, এই ছবিটা তোমাদের পুরোটা ক্লিয়ার লেখা নাই বলেই তোমাদের ছবিটা দিলাম। এই ছবিটায় পুরো ডিটেলসটা হচ্ছে কি অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না বলেই দিলাম ছবিটা। আচ্ছা, এবার দেখো টেকনিক্যাল টার্মস, এগুলো একটু পড়ে নিও তোমরা। টেকনিক্যাল টার্মসের মধ্যে অ্যাবার্টমেন্ট কোনটাকে বলা হয়? যেটা হচ্ছে কি আমি বললাম, শুরু এবং শেষের যে প্রান্তটা, হ্যাঁ, দিস ইজ দ্য এন্ড সাপোর্ট অফ অ্যান আর্চ, যেটা শুরু এবং শেষ হচ্ছে। পায়ার কোনটা? পায়ার হবে দিস ইজ ইন্টারমিডিয়েট সাপোর্ট হবে, সেটা হচ্ছে কি পায়ার। ইন্টারডোস কোনটা? দিস ইজ দ্য ইনার কার্ভ অফ সারফেস অফ অ্যান আর্চ। এটা কিন্তু মুখস্থ রাখবে, এটা কোশ্চেনে আসে, কোশ্চেনে এগুলো তুলে দেয়, অপশানে দিয়ে দেয় ইন্টারডোজ, এক্সট্রাডোজ, মৌসির, এগুলো তুলে দেয়। এক্সট্রাডোজ কোনটা? দিস ইজ দ্য আউটার কার্ভ অর সারফেস অফ দ্য আর্চ। ভৌসিস কোনটা? দ্য ভৌসিস অফ অ্যান আর্চ stones are the wedge shape unit forming the arch. আর স্প্রিঙ্গিং স্টোন কোনটা? স্প্রিঙ্গিং স্টোন হচ্ছে গিয়ে দ্য স্প্রিঙ্গিং স্টোনস অর স্প্রিঙ্গার ইজ দ্য ফার্স্ট ভৌসিন অ্যাট স্প্রিঙ্গিং লেভেল। মানে যেখানে আমরা ইমেজিনারি যে লাইনটা তৈরি করছি, সেই লাইনের উপরের অংশটা হচ্ছে গিয়ে স্প্রিঙ্গিং স্টোন। স্প্রিং লাইনটা তো সেই ইমেজিনারি লাইনটা। ক্রাউন কোনটা? ক্রাউন হচ্ছে কি যে হাইয়েস্ট পয়েন্টটা, হাইয়েস্ট পয়েন্টটাকে বলা হয় ক্রাউন। আচ্ছা, কি স্টোন কোনটা? কি স্টোন হচ্ছে গিয়ে হাইয়েস্ট সেন্ট্রাল ওয়েজ শেপ যেটা থাকে, মানে যেটা জয়েন্ট থাকে অ্যাকচুয়ালি বলতে পারো মিডিল বরাবর, সেটাকে অ্যাকচুয়ালি কি স্টোন বলা হয়। স্কিউ ব্যাক কোনটা? স্কিউ ব্যাক হচ্ছে যেখানে অ্যাপার্টমেন্টটা রেস্ট করছে, মানে গর্দন যেটা বলেছিলাম আমরা, হুম, সেটা হচ্ছে গিয়ে স্কিউ ব্যাক।
স্প্যান কোনটা? স্প্যান হচ্ছে গিয়ে ক্লিয়ার ডিস্টেন্স, মানে যেখানে পায়ার আছে বা যে অ্যাবাটমেন্ট আছে সেই অ্যাবাটমেন্ট থেকে একটা অ্যাবাটমেন্ট কিংবা পায়ারের যে ডিস্টেন্স সেটাকে স্প্যান বলা হয়। রাইজ কোনটা? রাইজ হচ্ছে কি যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা, মানে কতটা উঁচু, সেটাকে অ্যাকচুয়ালি রাইজ বলা হয়। ডেপথ অফ আর্চ কোনটা? যেটা বলেছিলাম ইন্ট্রাডোজ আর এক্সট্রাডোজের মধ্যে যে গভীরতাটা সেটাকে অ্যাকচুয়ালি ডেপথ অফ আর্চ বলা হয়। হঞ্চ কোনটাকে বলা হয়? হঞ্চ হচ্ছে গিয়ে, ছবিটা দেখে নেবে একবার, দিস ইজ অ্যান দ্য পোর্শন অফ আর্চ সিচুয়েটেড সেন্ট্রালি বিটুইন দ্য কি অ্যান্ড স্কিউ ব্যাক। হ্যাঁ, যে কি এবং স্কিউ ব্যাকের যে মধ্যবর্তী অংশ সেই হঞ্চ, সেটা হচ্ছে কি হঞ্চ। ছবিতে দেখবে দিয়েছি। স্প্যান্ডেল কোনটা? দিস ইজ অ্যান ট্রায়াঙ্গুলার। হ্যাঁ, স্প্যান হচ্ছে কি দুটো এর মিডিলে যে এটা থাকে সেটাকে হচ্ছে কি স্প্যান্ডেল বলা হয়। আচ্ছা, তারপরে দেখো ফেলিওর অফ অ্যান আর্চ, মানে একটা আর্চ কী কী কারণে ফেলিওর হয়। এটা যদিও তোমাদের এতে নাই, সিলেবাসে নেই, তবু জাস্ট আমি ডিটেলসে যাচ্ছি না, 4টে পয়েন্ট বলে দিই, মাথায় রাখবে যে ফেলিওর কীভাবে হয়, মানে কী কী কারণে একটা আর্চ হচ্ছে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় কিংবা কোলাপস করে। প্রথম হচ্ছে গিয়ে ক্রাসিং অফ দ্য ম্যাশনারি, মানে আমরা যে ম্যাশনারি স্ট্রাকচারটা করেছি সেটা যদি ভেঙে যায়, কোলাপস করে বা ক্রাসিং ঘটে, তাহলে আর্চও ভেঙে যাবে, সোজা কথা। স্লাইডিং অফ ভোর্সিস, ভোর্সিস বলতে গেলে কোনটা ছিল? ভোর্সিস ছিল আমাদের স্কিউ ব্যাকের ঠিক উপরের অংশটা। তো সেটা যদি স্লাইডিং করে যায়, স্লিপ করে যায় বা স্কিড করে যায়, সেটা যদি নড়ে যায়, দেখবে অনেক পুরনো বিল্ডিং আছে, দেখবে ইটগুলো সরে যায়, দেখেছো? হুম হুম। তো সেই স্লাইডিং যদি হয়ে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু ফেলিওর, মানে হয়ে যাবে, ফেলিওর হবে, অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তারপর হচ্ছে কি রোটেশন অফ সাম জয়েন্ট অ্যাবাউট অ্যান এজ, কোনো কর্নারে কোনো জয়েন্ট যদি রোটেশন হয়ে যায়, মুভমেন্ট হয়, তো সেক্ষেত্রে প্রবলেম হবে। তারপর হচ্ছে কি আনইভেন সেটেলমেন্ট অফ অ্যান অ্যাবাটমেন্ট অর পায়ার, মানে তুমি যদি সেটেলমেন্ট যদি ঠিক না করতে পারো, কোনো পায়ার যদি মুভমেন্ট ঘটে যায়, কোনো সয়েলের যদি কোনো মুভমেন্ট ঘটে যায়, তাহলে পায়ারেরও সরে যাবে, বা হচ্ছে কি তোমার অ্যাপার্টমেন্টও সরে যাবে, সেক্ষেত্রে তোমার হচ্ছে কি আর্চও ভেঙে যাবে। ঠিক আছে, ওই পয়েন্টগুলো দেখো এখানে ডিটেলসে বলা আছে, ক্রাসিং অফ দ্য পড়ে নিও একবার, এগুলো যদিও পরীক্ষা আসবে না, তোমাদের সিলেবাসে নেই। আনইভেন সেটেলমেন্ট। আচ্ছা, এবার দেখো ক্লাসিফিকেশন অফ আর্চ, এটা কিন্তু দেখতে হবে, জানতে হবে। ক্লাসিফিকেশন অফ আর্চ বলতে গেলে আর্চ হচ্ছে গিয়ে কয় ভাগ বা কয় প্রকার। প্রথমত হচ্ছে গিয়ে মেটেরিয়াল অর ওয়ার্কম্যানশিপ বা কনস্ট্রাকশন হিসেবে আমরা ভাগ করে থাকি। তারপর হচ্ছে গিয়ে শেপ হিসেবে কয়েক রকমভাবে ভাগ করে থাকি, এবং হচ্ছে গিয়ে নাম্বার অফ সেন্টার, মানে সেন্টারের যে পয়েন্ট সেই হিসেবে আমরা ভাগ করে থাকি। তো মেন যেগুলো মানে মেটেরিয়াল এবং ওয়ার্কম্যানশিপের উপরে যেগুলো ভাগ করি, সেগুলো হচ্ছে গিয়ে ব্রিক আর্চ। প্রথম হচ্ছে গিয়ে ব্রিক আর্চ। ব্রিক আর্চ বলতে গিয়ে ইটের যেগুলো তৈরি করি। তো ইটের কী কী তৈরি করতে পারি? প্রথমত হচ্ছে গিয়ে রাফ তৈরি করতে পারি, তারপরে এক্স করতে পারি, তারপরে গজ ব্রিক স্টোন করতে পারি। গজ ব্রিক আর্চ। স্টোন কোনগুলো করতে পারি? রাবার আর্চ, আর হচ্ছে কি আসলার আছে। আচ্ছা, তোমাদের স্টোন মেশিনারি হয় না, না হয়নি এখনো পড়ানো, না? না না স্যার। আচ্ছা, তো তোমাদের সোমবার তাহলে স্টোন মেশিনারিটা শুরু করবো। তাহলে ব্রিক আর্চ একটা মাথায় রাখবে, একটা হচ্ছে কি স্টোন আর্চ। ব্রিক আর্চ বলতে গেলে ব্রিকের যদি আমরা আর্চটা তৈরি করি তাহলে সেটা হবে ব্রিক আর্চ। স্টোনার যদি তৈরি করি তখন সেটার নাম হয়ে যাবে স্টোন আর্চ। আর গজ আর্চ হচ্ছে গিয়ে যেগুলো প্রিকাস্ট কংক্রিটের হয়, মানে আগে তৈরি করে নিই তারপরে সেট করি, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে মনোলিথিকও হতে পারে, সেই মনোলিথিক হলেও হচ্ছে গিয়ে সেটা এই গজ আর্চের মধ্যে পড়বে। এই যে রাফ আর্চের ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে, এগুলো এবড়ো খেবড়ো মানে অর্ডিনারি কেসে আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এক্স হচ্ছে গিয়ে দেখো, এই যে এক্স মানে হচ্ছে গিয়ে এই এক্স এর মধ্যে যেগুলো মানে প্রপার জয়েন্ট করা হয় এবং ইউনিফর্ম ভাবে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে কি এক্স। গজ হচ্ছে কি যে এই টাইপের ছবিটা দেখলে বুঝতে পারবে, এটাকে বাচ্চারা বলা হয় গজ ব্রিক আর্চ। আচ্ছা, রাবাল এবং আসলার। এই রাবালটা হচ্ছে গিয়ে, রাবালটা অ্যাকচুয়ালি কিছুই না। আসলার এবং রাবারের মধ্যে পার্থক্য কি, যেটা হচ্ছে মসৃণ প্রপার ড্রেসিং করা হয় সেটা হচ্ছে আমাদের এই রাবাল মেশিনারি, আর আসলার হচ্ছে কি একটু যেগুলো এবড়ে খেবড়ে থাকে। আচ্ছা, প্রিকাস্ট মানে দেখো আগে থেকে যেটা তৈরি করে নিয়েছি এবং সেটা ইনস্টল করছি, অনলি ইনস্টল করা কাজ। তারপর হচ্ছে গিয়ে মনোলিথিক। মনোলিথিক হচ্ছে গিয়ে যেগুলো দেখবে ইয়ের মানে যেগুলো হচ্ছে গিয়ে ডাইরেক্টলি তৈরি করা হয়েছে, মানে কাস্টিং সিটু যেগুলো, হ্যাঁ, সেগুলো হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আরসিসির হতে পারে বা পিসিসির হতে পারে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আরসিসির করা হয়, যেগুলো স্প্যান অনেকটা বড় থাকে, সেগুলো হচ্ছে গিয়ে আমাদের এই মনোলিথিক। মনোলিথিক হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে ধরো ক্লাসিফিকেশন অফ অ্যাকর্ডিং টু শেপ। আকার হিসেবে আমরা কয় ভাগে ভাগ করে থাকি? আকার হিসেবে মেইনলি হচ্ছে গিয়ে ফ্ল্যাট আর্চ, তারপর হচ্ছে গিয়ে সেগমেন্টাল আর্চ, তারপর হচ্ছে গিয়ে সেমি সার্কুলার আর্চ, তারপর হচ্ছে গিয়ে রিলিভিং আর্চ, আর একটা হচ্ছে গিয়ে ডাচ অর ফ্রেঞ্চ আর্চ। ছবিগুলো একটু দেখে নাও তাহলে সুবিধা হবে। ফ্ল্যাট আর্চ হচ্ছে গিয়ে যেগুলো চারকোনা টাইপের আর্চ, সেটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট আর্চ। আচ্ছা, সেগমেন্টাল আর্চ হচ্ছে গিয়ে দেখবে যেগুলো মানে এই যে এই টাইপের যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে সেগমেন্টাল আর্চ।
তারপর হচ্ছে কি সেমি সার্কুলার বলতে গেলে যেগুলো মানে মানে ইংরেজিতে কি বলে ওটাকে, বাংলায় কি বলে, মানে ইংরেজিতে সেমি সার্কুলার যেগুলো বলা হয়, মানে অর্ধবৃত্তাকার। যে অর্ধবৃত্তাকার। সেমি সার্কুলার, হ্যাঁ সেমি সার্কুলার ছবিগুলো দেখে নাও। দেখো প্রথমটা কি ছিল, প্রথমটা চারকোনা ছিল, এটা হচ্ছে কি ফ্ল্যাট আর্ট ছিল। সেগমেন্টাল, দেখো সেগমেন্টাল হচ্ছে কি একটু টাইপের, মানে ছোটদের বুঝতে পারবে, একটু আলাদা, মানে একটু উপরের দিকটা উঁচু বলতে পারো, সাইডের দিকটা একটু মানে ছুচলো টাইপ বলতে পারো, সেটা হচ্ছে কি সেগমেন্টাল। সেমি সার্কুলার মানে অর্ধবৃত্তাকার মানে মতো আর কি, মানে একদম মানে চন্দ্র, অর্ধচন্দ্র মতো। হুম, এই যে সেমি সার্কুলার। তারপরে রিলিভিং আর্চ কোনটা, রিলিভিং আর্চ হচ্ছে কি একদম ফ্ল্যাট, মানে চওড়া, হাইটে বেশি না, চওড়াই বেশি, সেটা হচ্ছে রিলিভিং আর্চ। ডাচ আর ফ্রেঞ্চ আর্চ হচ্ছে কি এই যে কাটিংটা থাকে, এই যে ডিজাইনটা আমরা তৈরি করে থাকি, সেটাকে বলা হয় ডাচ বা ফ্রেঞ্চ আর্চ। তারপরে দেখো ক্লাসিফিকেশন বেসড অন নাম্বার অফ সেন্টার্স, মানে কোন কোন সেন্টার অন সেন্ট্রিক না টু সেন্ট্রিক, সেই হিসেবে আমরা কয়েক ভাগে ভাগ করে থাকি, সেটাকে মেনলি হচ্ছে কি পাঁচ ভাগে। অন সেন্টার আর্চ, টু সেন্টার, থ্রি সেন্টার, ফোর সেন্টার, ফাইভ সেন্টার। অন সেন্টার কোনগুলো, যেটা হচ্ছে কি তোমার মানে তোমার সেগমেন্টাল হবে, সেমি সার্কুলার হতে পারে, ফ্ল্যাটও হতে পারে। এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে টোটাল মানে একটাই সেন্টার আছে। টু সেন্টারের ক্ষেত্রে দেখো এই যে একটা দুটো হচ্ছে গিয়ে মানে যেগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো হচ্ছে গিয়ে সেমি সার্কুলার বা ইলিপ্টিক্যাল হতে পারে। তোমরা এই তোমাদের ড্রয়িং না হতে খুব প্রবলেম হলো। হ্যাঁ, থ্রি সেন্টার দেখো এখানে একটা দুটো এবং তিনটে সেন্টার থাকছে, মানে যে ইয়েগুলো থাকছে, যে জোনগুলো থাকছে, দেখো তিনটে সেন্ট্রিক মানে থ্রি সেন্ট্রিক আর্চ। ফোর্থ সেন্ট্রিক হচ্ছে গিয়ে তোমার চারটে সেন্টার থাকছে, এই ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। আর ফাইভ সেন্টারটা হচ্ছে গিয়ে ওই চারটের জায়গায় পাঁচটা যদি থাকে তাহলে সেটা হবে ফাইভ সেন্টার্ড আর্চ। মোটামুটি তোমাদের এই আর্চ এবং এটা ভালো মতো দেখো। আর এই আজকের হচ্ছে গিয়ে এমসিকিউ এর কোশ্চেনের অ্যান্সারগুলো বলে দিই, কত থেকে কত এমসিকিউ দিয়েছিলাম। 11 থেকে 11 17, 18, সরি 18, 11 থেকে 18। আচ্ছা, অনেকে জমা দিয়েছো, অনেকে হচ্ছে কি দেখুনি, অনেকে 3 জন জমা দিয়েছো। ফাউন্ডেশনে ছিল তাই না? হ্যাঁ, ফাউন্ডেশন শেষ। আচ্ছা, তো ঠিক আছে, আমি একটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এই করে লাভ নাই। আচ্ছা লিখে নাও তাহলে, 11টা লিখো, ওই কোশ্চেনটা বের করে, এক সেকেন্ড না। কোশ্চেনটা কোথায় দিয়েছিলাম, গ্রুপে দিয়েছিলাম। গ্রুপে গ্রুপে। আচ্ছা 11টা কি বলা হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য র্যাঙ্কিং, আচ্ছা র্যাঙ্কিং ফর্মুলার প্রথমটা হবে অপশন এ টা ঠিক হবে। এটা হবে অপশন এ। আচ্ছা 12টা দেখো কি বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন বিল্ডিং অ্যান্ড ট্রি। আচ্ছা মিনিমাম হচ্ছে কি বিল্ডিং এবং ট্রির মধ্যে ডিস্টেন্স যেটা থাকতে হবে সেটা 8 মিটার থাকতেই হবে মিনিমাম, ম্যাক্সিমাম যত খুশি থাকতে পারে, সেটা হবে মিনিমাম হবে 8 মিটার। আচ্ছা 13 নম্বরটা কি বলা হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য ওয়েট রেঞ্জ অফ স্যান্ড। ওয়েট রেঞ্জ স্যান্ডের ক্ষেত্রে হচ্ছে কি তোমার ওই মোটামুটি 1540, হ্যাঁ 1500 থেকে 1600 হয় অ্যাকচুয়ালি, 1540 থেকে 1600 তোমাদের এখন অপশানে আছে। 11টা হচ্ছে কি অপশান এটা ঠিক, দাগ দিয়ে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে গিয়ে 8 মিটার ছিল মানে অপশান এ। এটা হচ্ছে গিয়ে 1540 মানে অপশান বি। আচ্ছা 14টা তোমাদের সকলের পারা উচিত, আমি চেক করে নিই যদিও। রেক্ট্যাঙ্গুলার ফুটিং এটা সি। আচ্ছা 15টা কি বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য নোন স্প্রেড ফুটিং ফর এ সিঙ্গেল কলাম, প্যাড ফুটিং বলা হয়, এটাকে বলা হয় প্যাড ফুটিং। আচ্ছা 16টা কি বলা হচ্ছে দেখো, 16টা হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য স্প্রেড ফুটিং দ্যাট সাপোর্টস টু কলাম, দুটো কলাম হচ্ছে গিয়ে এটা রেক্ট্যাঙ্গুলার বা কম্বাইন ফুটিং, অপশান বি হবে রেক্ট্যাঙ্গুলার বা কম্বাইন। আচ্ছা 17 নম্বরটা কি বলা হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ পাইল, এই ছবিটা এটাকে প্রিকাস্ট পাইল বলা হয়, প্রিকাস্ট। এটা কংক্রিটের পাইল, মেটালের হলে মেটাল হবে। আচ্ছা লাস্ট কোশ্চেনটা কি বলা হচ্ছে, লাস্ট হচ্ছে হোয়াট ইজ নোন অ্যাজ এ স্ট্রাকচার
that is sunk through water ground extended water during the process excavation of foundation ক্যাসন ক্যাসন বলা হয় ক্যাসন ক্যাসন এটাকে বলা হয় ক্যাসন ক্যাসন ঠিক আছে তাহলে 11টা হচ্ছে গিয়ে দেখো ছিল যেটা অপশন এটটা ছিল হ্যাঁ 1 প্লাস সাইন থিটা বাই আমরা সাইন থিটা হোল স্কোয়ার আচ্ছা তারপর হচ্ছে কি 8 মিটার তারপর হচ্ছে কি তোমার এটা 1500 থেকে 1600 হবে অপশন আছে 1540 থেকে 1600 আর অপশন 14টা হচ্ছে কি পারা উচিত ছিল তোমাদের সবারই জানি না আমি চেক করিনি এই রেক্ট্যাঙ্গুলার ফুটিং আচ্ছা 15টা হচ্ছে কি তোমার ওই যে প্যাড ফুটিং আর হ্যাঁ 16টা হচ্ছে গিয়ে কম্বাইন্ড বা রেক্ট্যাঙ্গুলার 17টা হচ্ছে গিয়ে প্রিকাস্ট এটা কংক্রিটের হতে পারে মেটালের হতে পারে অসুবিধা কিছু নাই আচ্ছা 18 নম্বরটা ছিল তোমাদের এটা ক্যাসান ঠিক আছে বোঝা গেছে ঠিক করে নিও যারা যারা ভুল করেছো যেটা ভুল করেছো ঠিক করে নিও আর হচ্ছে কি তোমাদের তোমাদের সোমবারের দিনকে তাহলে নতুন একটা টপিক শুরু করবো সেই স্টোন মেশিনারি হোক বা ইয়ে হোক একটা ফ্লোর হোক একই রুফ টাইমে হোক স্যার কোন টাইম হবে বলো তোমাদের ক্লাস বাকি সবাই বলো